সর্বনাশ! আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন। শেখ হাসিনা আজকেই দেশে ঢুকতেছেন। এইদিকে সেনাপ্রধান কঠিন অবস্থানে গিয়েছেন। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন হবে আজকেই। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জুন জুলাইয়ের অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবতম সংস্করণ জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়করা আজ বাংলাদেশের বুকে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর হয়েছে। আর তা সহিংসতা, হামলা, লুটপাট এবং আইএস এর পতাকাও দেখা গেছে। কারা এরা? সরকার তো কাউকে অ্যারেস্ট করতে পারেনি, আটক করতে পারেনি। যাদের আটক করা হয়েছে ভাঙচুরের দায়ে আটক করা হয়েছে, কিন্তু তাদের মূল পরিচয়টা কি সেটি কি প্রকাশ করেছে? এবং এই ঘটনা তো আন্তর্জাতিক বিশ্বে আবারও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জায়গা করে নিয়েছে। কিছু কথা আসলে না বলাই ভালো, বর্তমানকে মাথায় রেখা কথা বলাটা ভালো। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর এই ধরনের অভিযান অথবা অপকর্ম করার সাহস পেত না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওনার এই বক্তব্যটা কিছু তো ধরেন সমালোচনা বিষয় চলে আসে। কেন চলে আসে? দর্শক দেখলেন এই প্রশ্নের জবাবে 4,500 মধ্যে একটা বড় অংশ বলেছে যে অবশ্যই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অনেকে বলেছেন যে পশ্চিমা বিশ্বের ধারধারী না, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পশ্চিমা বিশ্বকে বাদ দিয়ে নির্বাচন করেছে, তারা সরকার চালালো কিভাবে 15 বছর, সুতরাং এখন তো প্রশ্নই ওঠে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। বর্তমানে দেশে যে চলমান পরিস্থিতি আপনারা সবাই জানেন। রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনৈতিক অঙ্গন, রাজনীতির বিষয়টি নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা। তো দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মধ্য দিয়ে ভারত আসলে কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে এই প্রশ্ন যখন চারিদিকে, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মোটামুটি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে। এবং পাশাপাশি গত শুক্রবার বিমস্টেকের সম্মেলনের সাইডলাইনে দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল কি সেটিও তিনি মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সে দেশের গণমাধ্যম CNN নিউজ 18 আয়োজিত একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন এবং সেখানে সাংবাদিকরাও প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো এমন ছিল যে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সেখানকার পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠক প্রসঙ্গে মন্তব্য কি? জয়শঙ্কর যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে, দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য, ওটাই সম্পর্কের মৌলিক অধ্যায়। এই অনন্য সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে নেই, এই সত্য আমাদের স্বীকার করতে হবে। দুই নেতার বৈঠকে ওই বার্তাই ছিল প্রধান। অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের কথা বলছেন, সরকার প্রসঙ্গে কিছু বলতে চান না। অর্থাৎ ভারত যেখানে ছিল সেখানেই আছে, তারা অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে চায় না। এবং এতদিন যে নানান প্রসঙ্গে নানান ধরনের মন্তব্য ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছিল, এমনকি সে দেশের সেনা প্রধানের মুখ থেকে উচ্চারিত হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া কারোর সঙ্গে কোনো সম্পর্ক নয়, সেই কথাটি তো স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর। এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা উঠেছে, তিনি জোর দিয়ে মন্তব্য করেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে, গণতন্ত্রের জন্যই নির্বাচন প্রয়োজন, নির্বাচনের মাধ্যমেই মনোনয়ন দেওয়া এবং তার নবায়ন করা হয়। আমরা আশাবাদী তারা এই পথ অনুসরণ করবে। এবং বেশ কনফিডেন্টলি তিনি এই কথাগুলো বলেছেন। তিনি কনফিডেন্টলি বলুন আর সন্দেহের চোখে বলুন বা দোদুল্যমনতার সঙ্গে বলুন, এই জায়গাটিতে এসে আমাদের হাসি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তার কারণ 2014, 2018, 2024 পরপর তিনটি নির্বাচন ভারতের প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ সহযোগিতায় যে একতরফা
একতরফাভাবে যে ভয়ঙ্কর হাস্যকর প্রহসনের নির্বাচন আওয়ামী লীগ অনুষ্ঠান করতে পেরেছিল, এটা তো আমরা সবাই জানি। ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তো আর এটা সম্ভব নয়। এটা সবার কথা, পুরনো কথা। কিন্তু তারা এখন নির্বাচনের কথা বলছে। অবশ্যই নির্বাচনটা আমাদের খুব প্রয়োজন। এবং তিনি মৌলবাদ সম্পর্কে যে কথাই বলেছেন, যে বাংলাদেশের মৌলবাদের যে উত্থান, সে বিষয়ে ভারত উদ্বিগ্ন। এই পথটাও তো ভারত করে দিয়েছে, এই পথটাও তো নিঃসন্দেহে আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে। একটা কথা সবসময় আমি আপনাদের সামনে সবসময় বলি, কোনো সমাজ বা রাষ্ট্রে যখন কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তারপরে স্টেজ হচ্ছে চরমপন্থা অথবা মৌলবাদ। এটি আমার কথা নয়, এটি রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতদের কথা। এবং সবকিছু থিওরি মেনেই তো এখন হচ্ছে। আওয়ামী লীগের সময় যে ভয়ঙ্কর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল, তার পরপরই যেটি আশা কথা সেটি হয়েছে। কিন্তু তাই বলে এই নয় যে আওয়ামী লীগ যেটি সৃষ্টি করে গেছে, এখন বর্তমান সরকারের সময় যা চলছে সব আমরা থিওরি আকারে মেনে নেব, এটা কোনো থিওরি বলে না। যাই হোক, তো তিনি যদি বলছেন যে বাংলাদেশের মঙ্গল ভারত যতটা কামনা করে আর কোনো দেশ ততটা করে না, এই মঙ্গল কামনা ভারতের ডিএনএতেই রয়েছে। মানে তাদের যে অস্থি মজ্জা, মনন, মানসিকতা সবকিছুর সঙ্গে মিশে রয়েছে। এবং এই জন্য বলছেন যে তাই এত খোলামেলা আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করতে পারি। এখানেও তো আমাদের প্রশ্ন, যদি ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে হয়ে থাকে, তাহলে তারা কেন বিশেষ একটি দলকে বেছে নিয়েছিল? নির্বাচনের মাধ্যমে যে আসতো এই মৌলবাদ চরমপন্থার উত্থান করতো না। আর এভাবে ভারত বিরোধিতাও নিশ্চয়ই এইভাবে সৃষ্টি হতো না। এখন কেউ বলতে পারেন যে মৌলবাদ আসবে বিধায়িত তো আওয়ামী লীগের প্রয়োজন ছিল, মৌলবাদের উত্থান ঘটবে বিধায়িত তারা সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট করেছে। একেবারে ভুল কথা, একেবারে ভুল কথা। কোনো একটি বিশেষ বিষয়ের আশঙ্কায় একটি মাত্র রাজনৈতিক দলকে সাপোর্ট দিয়ে যেতে হবে, গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে, এটি কোনোভাবেই কোনো থিওরিতে আসে না, কোনো সমীকরণে আসে না। যাই হোক, তিনি বলছেন, তিনি যে মৌলবাদের কথা বললেন এবং বর্তমান সরকারের সময় যে মৌলবাদের উত্থান, এটি চরম বাস্তবতা। আমরা গত কিছুদিন আগে যেমন দেখলাম হিজবুত তাহরির মিছিল, মার্চ ফর খিলাফত যে কর্মসূচির তারা ডাক দিয়েছিল, এবং সরকারের এক ধরনের উদাসীনতা বাধ্য হয়ে পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্য বেশ কয়েকজনকে আটক করলেন। গত 2 দিন আগে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলো, আমরা মনে করেছিলাম যদি শান্তিপূর্ণভাবে হবে। কিন্তু সেটির মধ্যেও তো আমরা দেখলাম যে উগ্রবাদী তার একটা চরম উত্থান যে বাংলাদেশে ঘটেছে, তার আরও একটি নমুনা আমাদের সামনে উপস্থিত হলো। সারা দেশে বিভিন্ন জায়গায় কী ধরনের সহিংসতা, হামলা, লুটপাট এবং আইএসের পতাকাও দেখা গেছে। কারা এরা? সরকার তো কাউকে অ্যারেস্ট করতে পারেনি, আটক করতে পারেনি। যাদের আটক করা হয়েছে ভাঙচুরের দায়ে আটক করা হয়েছে, কিন্তু তাদের মূল পরিচয়টা কি সেটি কি প্রকাশ করেছে? এবং এই ঘটনা তো আন্তর্জাতিক বিশ্বে আবারও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জায়গা করে নিয়েছে। ডয়েচে ভ্যালে, বিবিসি, দ্য ডেইলি গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এটি উঠে এসেছে। এবং সব জায়গাতেই, প্রায় সব জায়গাতেই এ ধরনের প্রশ্ন উঠেছে যে কেন সরকার থামাতে পারছে না, কেন পুলিশ কোনো অ্যাকশন নিল না। অতএব ভারতের প্রতি আমাদের যত ক্ষোভ থাকুক না কেন, ভারত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিবে না, এবং ভারত নিশ্চয়ই বসে নেই। তার একটা এক্সাম্পল আমাদের সামনে উপস্থিত হলো, এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। এখন তারা পরবর্তী পদক্ষেপ কি করে না করে আমরা জানি না। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট বাতিলের মধ্য দিয়ে অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না, ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না। এরকম কথা তো রাজনৈতিক সরকারগুলোর যে মন্ত্রী, এমপি, তাদের মতোই বর্তমান সরকারের উপদেষ্টা এই ধরনের সবক দিয়ে যাচ্ছেন। কিন্তু হুমকির মুখে তো পড়তেই হবে বাংলাদেশের অর্থনীতিকে, যে চোখ বন্ধ করে দিয়ে বলা যায়। ভারতের এই উদ্যোগ বা ভারত পরবর্তীতে যেই পদক্ষেপগুলো নেবে, তার সবকিছু কিভাবে সরকার মোকাবেলা করবে সেটি পরের বিষয়। আদৌ করবে কিনা বা পারবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন। কিন্তু জয়শঙ্কর কিন্তু খুব জোর দিয়ে বলেছেন যে নির্বাচন দরকার, এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তো শুধু ভারত নয়, সবাই বলছে। যদিও আমাদের একটি বিশেষ গোষ্ঠী চায় তারা একটা বিশেষ রাজনৈতিক দলকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে, সেটিও কি অংশগ্রহণমূলক হবে? এই পূর্ণ প্রশ্নটি আবারও করলাম, এবং এটি যে হবে না আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে অংশগ্রহণমূলক নির্বাচনই হবে। এটি ছাড়া বাংলাদেশ সুস্থ পথে যেতে পারবে না। যারা অপরাধী অবশ্যই তাদের বিচার হোক। বছর জুন জুলাইয়ের অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবতম সংস্করণ জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়করা আজ বাংলাদেশের বুকে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর হয়েছে। আর তাদের এই কর্তৃত্ব দীর্ঘস্থায়ী করতে অথবা ক্ষমতা ধরে রাখতে এই জাতীয় নাগরিক পার্টির জন্ম। মাস কয়েক হলো এই রাজনৈতিক দলের উন্মোচন হয়েছে, কিন্তু ক্ষমতায়, বৈভবে ও অর্থের প্রাচুর্যে কোনো অংশেই কম যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশে প্রশ্ন উঠছে, তাদের হাতে এত অর্থ আসছে কোথা থেকে?
সম্প্রতি ঈদের সময় জাতীয় নাগরিক পার্টি বেশ কয়েকটি ইফতার পার্টির আয়োজন করেছিল। এর মধ্যে একটি ছিল ঢাকার শাহবাগ অঞ্চলের 5 তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে প্রায় 1300 অতিথি অভ্যাগত আমন্ত্রিত ছিলেন। অভিযোগ, এই 5 তারা হোটেলের বেশ কয়েকটা দামি সুইট এবং ব্যাংকোয়েট হল জবরদখল করে এই ইফতার পার্টি হয়েছে। আদতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মূল মালিকানা প্রতিষ্ঠান হল বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, যারা গত বছর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পরবর্তী 6 মাসে প্রায় 51 কোটি টাকা লোকসান করেছে। গত সপ্তাহে বিডি সার্ভিসেস চলতি অর্থ বছরের প্রথমার্ধের অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই আর্থিক প্রতিবেদন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের আয়, ব্যয় ও লোকসানের তথ্য পাওয়া গিয়েছে। বাংলাদেশের প্রথম সারির বাংলা দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, জুন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে এই হোটেলে বিদেশি অতিথিদের আনাগোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু হোটেল চালানোর খরচ কমেনি, তাই লোকসানের বোঝা দিন দিন বেড়েছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ দাবি করছেন, প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরে জাতীয় নাগরিক পার্টির নেতা সমন্বয়করা 5 তারা হোটেলের একাধিক দামি সুইট দখল করে বসবাস করছেন। এমনকি 1300 লোকের ইফতার পার্টিতেও যে বিপুল পরিমাণ খরচ হয়েছে তার বেশিরভাগ অর্থই সরকারি কোষাগার থেকে দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি কার বুকে একটি বাণিজ্যিক ভবনের কয়েকটি ফ্লোর দখল করে নিজেদের কার্যালয় স্থাপন করেছে, এই খবর আমরা সকলেই জানি। কিন্তু সেই দলের নেতা সমন্বয়করা যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের একাধিক ঘর দখল করে বসবাস করছেন, সেই খবর অনেকেই জানেন না। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই। উল্লু ঘর রাজনৈতিক দল বিএনপির যে পরিমাণ অর্থ সংকুলন হয়েছে, থাকার কথা নয় এই জাতীয় নাগরিক পার্টির। কিন্তু 90 রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের কেউ হেলিকপ্টারে জেলা সফর করছেন, কেউ আবার 100 থেকে 150 গাড়ির কনভয় নিয়ে ঘোরাফেরা করছেন। ইতিমধ্যে নাহিদ ইসলাম, সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহদের এই উত্থান নিয়ে প্রশ্ন উঠছে। তাদের দাবি মতো একসময় যারা সামান্য টিউশন করে পড়াশোনা করতেন, আজ তারাই বিলাস বাসনে মত্ত। কেউ নামি দামি বিদেশি গাড়ি ব্যবহার করছেন, কেউ শার্ট প্যান্ট পরছেন, আবার অনেকেই বিয়ে শাদী করে নতুন জীবন শুরু করে দিয়েছেন। কিন্তু তাদের আয়ের উৎস কি, সেটাই জানা যাচ্ছে না। বাংলাদেশে গুঞ্জন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে $29 মিলিয়ন কথা বলেছিলেন, হয়তো সেটাই এদের আয়ের উৎস। আমরা জানি, মাস কয়েক আগে জর্জ সরোসের পুত্র আলেকজান্ডার সরোস ঢাকায় এসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। জর্জ সরোসের ওপেন ফাউন্ডেশন যে ডিপ স্টেটের বড় অংশীদার, সেটা এখন ওপেন সিক্রেট। ফলে অনেকেই দুয়ে দুয়ে চার করছেন। কয়েকটি বিদেশি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা সমন্বয়কদের অ্যাকাউন্টে বড় রকমের অর্থ ক্রিপ্ট কারেন্সি মাধ্যমে এসেছিল, যা দেওয়া হয়েছিল মূলত হাসিনা হটাও আন্দোলন জোরদার করার জন্য। যদি সেই দাবি সত্য হয়, তাহলে বলতেই হয় এই নাহিদ, হাসনাত বা সার্জিসরা মোটেই এখন আর দরিদ্র নন, তারা এখন যথেষ্টই ধনী। এবার তাদের লক্ষ্য বাংলাদেশের ক্ষমতা দখল করা। তাই রমজান মাসে ইফতার পার্টিকে তারা হাতিয়ার করে দেদার অর্থ ব্যয় করেছে বাংলাদেশের ব্যবসায়ী মহল থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টজনদের খুশি করতে। আর ক্ষমতার জেরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল দখল করে আধা সরকারি এই সংস্থার লোকসানের বোঝা বাড়িয়েছেন। তাহলে বুঝতেই পারছেন কাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আসসালামু আলাইকুম। আমাদের গতকালকে থেকে একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মীরা আছেন বা জামাতের নেতাকর্মীরা সবাই হারিয়ে দিচ্ছেন গণহারে। আমি বুঝি নাই আসলে কেন এমন হইল। মির্জা আব্বাস তিনি একটা কথা বলেছেন, কথাটার দুইটা রূপ আছে। তো ওনার কথাটা যেভাবে আসছে, এটা হচ্ছে রাজনৈতিক রূপ, যার কারণে যারা রাজনৈতিকভাবে বিরোধিতাকারীরা তারা কিন্তু হাহারিয়ে দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে কিছু কথা আসলে না বলাই ভালো, বর্তমানকে মাথায় রেখা কথা বলাটা ভালো। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর এই ধরনের অভিযান অথবা অপকর্ম করার সাহস পেত না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওনার এই বক্তব্যটা কিছু তো ধরেন সমালোচনা বিষয় চলে আসে। কেন চলে আসে? যে কাউন্টিং করা হচ্ছে ছিল বর্তমানকে কেন্দ্র করে। এখন তিনি এই কথা কেন বললেন, এটার একটা প্রেক্ষাপট বা ব্যাখ্যাও তিনি দিয়েছেন। ব্যাখ্যাটা কি? আপনারা গতকালকে ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি
সংহতি জানিয়ে বিএনপি আয়োজিত এক র্যালিতে তিনি অংশগ্রহণ করেন। সেখানে তিনি বক্তব্য দেওয়ার এক অংশে তিনি যখন বলেন যে ইরাক ইরান যুদ্ধের সময়, এই কথাটার পরে কিন্তু আরো 4টা লাইন আছে, যে তিনি কেন বললেন যে জিয়াউর রহমান থাকতে ইসরায়েলের সাহস পেত না। এই কথাটা ভুল, সাহস পেত না। ইসরায়েলের প্রচন্ড সাহসী। এরা এই মুহূর্তে আমেরিকা এবং পশ্চিমারা এদেরকে যেভাবে রেজ আপ করছে, মানে রাশিয়াও দেখেন না এদের সাথে কি পরিমাণ একটা অবস্থা তৈরি হয়ে গেছে, এরা এই মুহূর্তে কাউরে গণে না, এরা এটা করতো। তবে তিনি যে প্রেক্ষাপটটা বলছেন, ওনার বক্তব্য হচ্ছে ইরাক ইরান সেই সাদ্দামের যুদ্ধ আপনাদের খেয়াল আছে তো, আমরা যখন ছোট ছিলাম, এই যে লম্বা সময় একটা যুদ্ধ চলছিল, সেই ইরাক ইরান যুদ্ধের সময় আরব বিশ্ব নেতারা বা পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম রাষ্ট্রগুলো যারা ওই মুহূর্তে ক্ষমতাসীন ছিলেন, তারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে একটা সমাধান খুঁজেছিল। এমনকি ফাইনালি একটা সময় ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছিল। তো সেই সময় সম্ভবত জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, তার একটা ভূমিকা ছিল। এবং কি আমরা যতদূর জানি আরব রাষ্ট্রগুলোর সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ভালো সম্পর্ক ছিল, অথবা তিনি আরব রাষ্ট্রগুলোতে মূল্যায়ন পেতেন। তো সেই কারণে সম্ভবত তিনিও ইরাক ইরান যুদ্ধ বন্ধে ওই মুহূর্তে যারা নেতারা ছিলেন, তিনিও তাদের মধ্যে একজন ছিলেন, যারা হয়তো আলোচনা, আয়োজন, মিটিং অনেক কিছু করেছে। তো তার বক্তব্য যে ওই সময় যেভাবে তিনি ভূমিকা রেখেছিলেন, তিনি বেঁচে থাকলে আজ ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না। তো উদ্যোগটা আসলে কি নিতেন? তিনি যদি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে তিনি কি বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠাইতেন? জীবনেও না। এটা বাস্তব ভাই। তো বিএনপি তো আগামীতে ক্ষমতায় আসবে, মোটামুটি আমরা দেখতেছি ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ সারা বছর চলে। তো বিএনপি ক্ষমতায় আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের মধ্যে এটা নিশ্চয়ই একটা স্বপ্ন। তো আমরা কি দেখবো যে সেনাবাহিনী যাবে? তাও যাবে না। ডক্টর ইউনূসের নাম দিয়ে যে কার্ড তৈরি হচ্ছে, পাঠাবে না। আওয়ামী লীগ পাঠাইছে না। জাতিসংঘে বাংলাদেশ প্রথম থেকেই ফিলিস্তিনের পক্ষে ছিল, ভবিষ্যতে আছে। আমরা এইভাবে থাকবো, সাহায্য সহযোগিতা পাঠাবো, কিন্তু কখনো রাষ্ট্র হিসাবে সেনাবাহিনী বা অন্য কোনো ভূমিকা রাখবে না। তো তিনি বেসিক্যালি ওই জিনিসটাই এখানে রাখছেন, যে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘ, তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে জায়গাগুলোতে কথা বলা দরকার কথা বলেছিলেন, সেই কারণে তিনি বক্তব্যটা দিচ্ছেন এইভাবে। তবে বলার সময় এমন ভাবে বলছেন যে বিশ্বটা হাস্যরসাত্মকে পরিণত হয়েছে বিপরীত দলের যারা রাজনীতি করেন তাদের কাছে। তবে আমাদের রাজনৈতিক নেতারা বক্তব্য দেওয়ার সময় একটু আবেগতাড়িত হয়ে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তফা ফিরোজ। আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল, আওয়ামী লীগকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন পশ্চিমা বিশ্ব কি মেনে নেবে? দর্শক, আপনারা বিপুলভাবে সাড়া দিয়েছেন। এই প্রশ্নের আমি জবাব পেয়েছি 4500 মতামত পেয়েছি। কত সময়? একদিনের ব্যবধানে 24 ঘন্টায় আমি 4500 মতামত পেয়েছি। লাইক দিয়েছেন আপনারা 5600 জন। বিপুল সাড়া, এবং এটা অব্যাহত আছে। আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্নটি করেছিলাম, আমি শুরুতে একটু প্লে করি, আবার আপনাদেরকে মনে করিয়ে দিই। দেখুন, জনতার মতামত এই পর্বে আপনাদের কাছে জানতে চাই, পশ্চিমা বিশ্ব বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এই প্রেক্ষিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে বলে আপনি কি মনে করেন? মতামত দিন। দর্শক, দেখলেন এই প্রশ্নের জবাবে 4500-4500-এর মধ্যে একটা বড় অংশ বলেছে যে অবশ্যই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অনেকে বলেছেন যে পশ্চিমা বিশ্বের ধারধারি না, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পশ্চিমা বিশ্বকে বাদ দিয়ে নির্বাচন করেছে, তারা সরকার চালালো কিভাবে 15 বছর, সুতরাং এখন তো প্রশ্নই ওঠে না। আবার অনেকেই বলেছেন যে অবশ্যই সম্ভব না, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না। আওয়ামী লীগের 40% ভোট আছে, অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না, পশ্চিমা বিশ্ব মেনে নেবে না। এই ধরনের মতামত এসছে, একটা মিক্সড মতামত। আমি কত অংশ বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে, কত অংশ বলেছে যে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না। এটার আমি একদম 40% বা 60% আমি ওই মতামত যাচ্ছি না। সাধারণভাবে প্রথম থেকে আমি টানতে আমি যে মতামতগুলো দেখছি তার আলোকে আমি কথাগুলো বললাম। দর্শক, যেমন দেখেন, আমি সরাসরি বলি যে মোহাম্মদ ইব্রাহিম হোসেন নিয়াজি বলছেন অবশ্যই সম্ভব। আওয়ামী লীগ বিএনপিকে ছাড়া জামাতকে ছাড়া নির্বাচন করতে পারছে, সেটা কি আপনারা দেখেননি? দেখেছি, কিন্তু সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হয়নি, এটাও সত্য। আওয়ামী লীগ যেটা করেছে সেটা গ্রহণযোগ্য হয়নি, এটা আসলে নির্বাচন না। এখন প্রেক্ষাপট পাল্টে গেছে। আওয়ামী লীগের নেতারা
গণহত্যার অভিযোগে অভিযুক্ত। এখন যারা অভিযুক্ত তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ দল হিসেবে কি নির্বাচন করতে পারে কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণেই সম্ভবত অনেকেই বলছেন যে না, আওয়ামী লীগকে রেখেই নির্বাচন করতে হবে। সালেউদ্দিন বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব। ফয়সাল আহমেদ দুলাল বলছেন আওয়ামী লীগ হচ্ছে দেশের একটা সন্ত্রাসী দল, তাই নির্বাচনের কোনো বিকল্প নেই। রাব্বি আহমেদ জোহান বলছেন পশ্চিমা দেখার টাইম নাই, লীগ নিষিদ্ধ করতে হবে। মানিক ভাই বলছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন অবশ্যই সম্ভব। জামাল হোসেন বলছেন 100% সম্ভব। আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম হোসেন মিয়াজি বলছেন 100% আওয়ামী লীগকে যারা নির্বাচন করতে হবে, বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনে আনতে পারবেন না, আমাদের স্পষ্ট, প্রয়োজন হলে আরো 5ই আগস্ট একটা হবে। কথাটা একটু এলোমেলো বোঝা যাচ্ছে যে এটা কোনোভাবেই সম্ভব না আওয়ামী লীগকে নির্বাচনে আনা। রিক্তা বলছেন 16 বছর কি করছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করছে তা মেনে নেননি। জাকির হোসেন বলেন আইনের দৃষ্টিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে পশ্চিমারা কিছুই করবে না, তাদের কাছে এমন দৃষ্টান্ত আছে। আচ্ছা, শফিক মিয়া বলছেন যখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করছিল তখন কি হয়েছিল? দিনের ভোট রাতে হয়েছিল, তারপরও শেখ হাসিনাকে আমেরিকা অভিনন্দন জানিয়েছিল, পশ্চিমা বিশ্ব মেনে নিয়েছিল। তাই কি? আমার মনে হয় না, মেনে নেয়নি, তারা চুপচাপ ছিল এবং নিন্দা করেছিল। মনির শেখ বলছেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এদেশে কোনো নির্বাচন পশ্চিমা বিশ্ব মেনে নেবেই না, এদেশের জনগণও মেনে নেবে না। যারা চিন্তা করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, তারা আওয়ামী লীগের 40% ভোটারকে কি মেরে ফেলবে? আচ্ছা, নাসির ঠিকদার বলছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। আচ্ছা, মাহতাব খান বলেন না না, অর্ধেক জনগণ বাদ দিয়ে নির্বাচন হবে না। আচ্ছা, মোহাম্মদ আফরোজ বলছেন না, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন পশ্চিমা বিশ্ব মেনে নেবে না। মাহিম বলছেন সম্ভব না, তিনি একই মত। টিপু বলছেন প্রায় 5-6 কোটি মানুষের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন করা আর দিনের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখা এক, এই কথা বলছেন তিনি। চাইনা রোজ বলছেন অবশ্যই সম্ভব, অর্থাৎ নির্বাচন সম্ভব আওয়ামী লীগকে বাদ দিয়ে। মহিবুর রহমান বলছেন পশ্চিমা বিশ্ব বিগত 3টা নির্বাচন কিভাবে মানলো, সেগুলি তো অংশগ্রহণমূলক ছিল না। আসলে ভাই মানে নাই, এটা একটা কোনো সামরিক শাসকরাও যদি ক্ষমতা দখল করে তখন তারা ওই দেশের সাথে সম্পর্ক রাখার জন্য সরকারের সাথে যোগসূত্র স্থাপন করে, তার মানে এই না যে তারা মেনে নেয়। সালাউদ্দিন বিশ্বাস বলছেন জনাব ভালোই তো, আওয়ামী লীগের দালালি শুরু করেছেন, রয়ের কাছ থেকে কত পেয়েছেন? ভাই আপনি মতামতটা দেন, তারপরে আমাকে গালাগালি করেন, সমালোচনা করেন। আমি একটা স্পেসিফিক প্রশ্ন জানতে চেয়েছি, সেটার উত্তরটা আপনি দিয়ে দেন। আমাদের গালমন্দ করার অনেক সুযোগ পাবেন, এটা ওপেন প্ল্যাটফর্ম, যা খুশি তাই আপনি লিখতে পারেন, কিন্তু আপনি যেটা জানতে চাইছি সেটা আমাকে একটু জানান, তাহলে আলোচনা আসতে আমার সুবিধা হবে। মোহাম্মদ রিয়াদ বলছেন অবশ্যই মেনে নেবে না, নির্বাচনও গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এই আওয়ামী লীগকে ছাড়া পশ্চিমা বিশ্ব মেনে নেবে না, এটা তিনি বলছেন। তার কাউন্টার অনেকগুলো ভিন্ন মত দিয়েছেন ওই প্রশ্নের উত্তরের মধ্যেই। মোহাম্মদ ইকবাল বলছেন পশ্চিমা বিশ্ব বাংলাদেশের গণহত্যা, গুম, খুনের দায় কি নেবে? এনামুল কবির বলছেন নির্বাচন না দিয়ে যদি 15 বছর থাকা যায় তাহলে গণহত্যাকারীদের বাদ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করা যাবে, কারণ ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল এসেছে, ফলে কোনো অসুবিধা নাই। এটা একটা বোঝা গেল, অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন পেয়েছে, ফলে আওয়ামী লীগকে বাদ দিয়েও নির্বাচন সম্ভব হবে। আবু আল মুনজির বলছেন সবই সম্ভব যদি বিএনপি চায়, অর্থাৎ বিএনপি যদি চায় তাহলে সম্ভব, আওয়ামী লীগকে বাদ দিয়েও সম্ভব। সাইফুল ইসলাম বলছেন মোস্তফা ফিরোজ ভাই পশ্চিমা বিশ্ব গত 15 বছর নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে কিনা তাদেরকে প্রশ্ন করেন, তখন তারা কি করেছে? এখন 15 বছর আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করতে হবে, সেটা তো মানে আগে যা যা হয়েছে সেটা তো মানুষের অংশ সমর্থন ছিল না, পশ্চিমা বিশ্বেরও ছিল না, কিন্তু সামনে কি মানুষের সমর্থন থাকলেও কিন্তু পশ্চিমা বিশ্বেরও তো সাপোর্ট লাগবে। যাই হোক, এটা আপনার মতামত, আমি একটু ভিন্ন মত পোষণ করছি। অবশ্যই আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ কোন ফরম্যাটে নির্বাচন করবে কি করবে না, এটা আসলে দেশের মানুষের মতামত যেটা, সেটাই হবে চূড়ান্ত। পশ্চিমা বিশ্ব কেন, মানে অন্য কোনো বিশ্বের এটা দেখার কথা না। এই দেশের মালিক হচ্ছে এদেশের জনগণ, ফলে এই দেশের জনগণ যেভাবে চাইবে সেভাবেই চলবে, এটাই হচ্ছে কথা। আগের 3বার কিভাবে সম্ভব হয়েছে? আগে তো সম্ভব হয়েছে জোরপূর্বক। আচ্ছা, রেজাউল বলছেন আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার হবে, তারপর তারা নির্বাচনে আসবে, অতএব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতেই পারে। এটা একটা মতামত পাওয়া গেল, চমৎকার মতামত, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযুক্তের বিচার হোক, তারপর তারা নির্বাচনে আসবে, অতএব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এখন হতেই পারে, তিনি বলছেন। একটু স্ববিরোধিতা আছে উত্তরের মধ্যে। নাজির আহমেদ বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব, অমৌলিক যেন কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে
না পারে। গত 4টা নির্বাচন কি পশ্চিমা বিশ্ব পৃথিবীতে ছিল না? অর্থাৎ পশ্চিমা বিশ্বের সামনেই তো গোলমেলে নির্বাচন হয়েছে, তিনি বলছেন। আব্দুল কাফি মামুন খান বলছেন, আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এরা ভারতের দালাল, সুতরাং অবশ্যই ভোট হবে। আচ্ছা, এটা বলছেন মাহবুবুর রহমান সরকার। আসারকার নামটা খুব অদ্ভুত, আমি উচ্চারণ করতে পারলাম না, দর্শক দুঃখিত। জাতিসংঘ তো সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে চিহ্নিত করেছে, তাই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না কেন? জাতিসংঘ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অভিযুক্ত করেছে, কিন্তু বলেছে আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা না হয়। যাই হোক, আকাশ বলছেন লবণ ছাড়া তরকারি যেমন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচনও তেমন। দর্শক, তাহলে বোঝা যাচ্ছে যে একটা বড় অংশ চায় না যে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিক, মানে সেটা পশ্চিমা বিশ্ব কি বলো না বলো কিছু আসা যায় না। আর অন্য অংশ বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব না এবং পশ্চিমা বিশ্ব মেনে নেবে না। সব ধরনের মতামত আসছে এবং আপনারা দর্শক দিতে থাকেন, কোনো সমস্যা নেই। নানা মত নানা পথ মিলেই হচ্ছে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হয়, এবং আমি এই মতামতগুলো সামনে নিয়ে আসছি যাতে মানুষের নানা রকমের ভাবনাগুলো একত্রিত করা যায়। এবং আমি আবারও বলছি যে এই মতামতগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা রাজনীতি করেন, সামনে যারা দেশ পরিচালনা করবেন, তাদের জানা দরকার মানুষ আসলে। দর্শকের বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। হেডফোনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।